হ্যালো ফ্রেন্ডস, এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলা। এই এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলাকে কেন্দ্র করে যে এমএ ফাইল করা হয়েছিল, অর্থাৎ মডিফিকেশন ফাইল করা হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দ্বারা এবং পর্ষদের দ্বারা, তো তার কিন্তু হিয়ারিং হয়ে গেছে এবং এই মামলাটি ডিসপোজ কিন্তু করা হয়ে গেছে গতকাল, অর্থাৎ 17ই এপ্রিল, যেটা কিন্তু আমরা অনস্ক্রিনে তোমাদের সামনে তুলে ধরেছিলাম লাইভ ব্রডকাস্টিংয়ের মাধ্যমে গতকালই। তো গতকাল এই মামলাকে কেন্দ্র করে কী কী আপডেট উঠে এলো সেটা অলরেডি আমরা গতকাল পাবলিশ করেছি সেই ভিডিওটি, এবং তাছাড়া গতকাল যে মামলাটির শুনানি হয়েছে, যে এমএ ফাইল অর্থাৎ মডিফিকেশন ফাইলের যে শুনানিটি হয়েছে তার কিন্তু অর্ডার কপিও দিয়ে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে। তো তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের এই মডিফিকেশন ফাইলটি কিন্তু গতকাল সুপ্রিম কোর্টের কোর্টরুম নাম্বার 1-এ 35 নাম্বার সিরিয়ালে কিন্তু লিস্টেড অবস্থায় ছিল এবং যথারীতি হিয়ারিংও হয়েছে। বিশেষ করে যে অর্ডারটি আমরা দেখতে পেয়েছি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দ্বৈতের বেঞ্চ থেকে, যে অর্ডারটি এসছে আমাদের কাছে, সেখানে মূলত 4টি পয়েন্টকে কেন্দ্র করে বিশেষ বার্তা দেওয়া রয়েছে পর্ষদকে, অর্থাৎ WBSSC ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনকে। চারটা গুরুত্বপূর্ণ কিন্তু তথ্য দেওয়া হয়েছে এবং এই 4টা গুরুত্বপূর্ণ যে আদেশ যেটা দেওয়া হয়েছে সেখানে কী কী বলা রয়েছে তা আমরা দেখব। এখন প্রায় বেশিরভাগই অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন মিডিয়া মাধ্যমে আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রত্যেকে বলছে যে ফ্রেশ রিক্রুটমেন্ট। এই ফ্রেশ রিক্রুটমেন্ট কী সেটা নিয়ে আমি বলবো, এবং তাছাড়া আমাদের এই ভিডিওটিতে থাকছে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি যে ক্যাটাগরি রয়েছে তারা কি আর স্কুলে যেতে পারবে না, তারা কি তাহলে পুরোপুরিভাবে কর্ম থেকে বিরত হয়ে গেলেন, তো সেটার ইন ডিটেলসে আমি তোমাদের সামনে অনস্ক্রিনে এ টু জেড বিস্তারিত তুলে ধরবো। তো তার আগে তোমাদেরকে বলে দিই যে এই যে পুরো যে ফ্রেশ রিক্রুটমেন্টটা কী, এবং সেই প্রসঙ্গে আমাদের কথা হয়েছে কলকাতা হাইকোর্টের বরিষ্ঠ অ্যাডভোকেট বিক্রম ব্যানার্জির সাথে। বিশেষ করে এই ফ্রেশ রিক্রুটমেন্ট অর্থাৎ ফ্রেশ রিক্রুটমেন্টে কারা কারা বসতে পারবে, কোন কোন প্রার্থীরা বসতে পারবে এবং কোন কোন স্যালের যে প্রার্থী তারা কারা বসতে পারবে। তো এই প্রসঙ্গ নিয়ে আমি তোমাদের সামনে অনস্ক্রিনে এই ক্লিপটি, ভয়েস ক্লিপটি, যেটা আমরা কলের মাধ্যমে কিন্তু ফোন কলের মাধ্যমে কিন্তু জানতে পেরেছিলাম, তো সেটা আমি তোমাদের সামনে অনস্ক্রিনে এই মুহূর্তে ফুটিয়ে তুলতে চলেছি। এডুকেশন ইউটিউব চ্যানেল থেকে বলছিলাম স্যার। স্যার বলছিলাম আজকের যে অর্ডারটা দেওয়া হলো মানে এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলাকে কেন্দ্র করে যে এমএ ফাইলটা হয়েছিল, স্যার এই মামলাতে যে ফ্রেশ রিক্রুটমেন্টের কথাটা বলা হয়েছে এইটা একটু যদি বলতেন ভালো হতো। আর ফ্রেশ রিক্রুটমেন্ট মানে শুধু 2016 সালের প্যানেলের মধ্যে অন্তর্ভুক্ত যে প্রায় 22 লক্ষ ক্যান্ডিডেট বসতে পারবে? আমার আইনি জ্ঞান অনুযায়ী দাদা, ফ্রেশ রিক্রুটমেন্ট মানে নতুন অ্যাডভার্টাইজমেন্ট, নতুন পরীক্ষা। মানে তার মানে যারা নতুনরাও আসছে এর মধ্যে তারাও বসতে পারবে? আচ্ছা, যাদের 2016 সালের পরে ধরুন 2000 নতুন যারা অ্যাপ্লাই করেছিল 2016-তে তারা সবাই। আচ্ছা 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 আচ্ছা, মানে যারা 2016 সালে যারা অ্যাপ্লাই করেছিল শুধু। ঠিক আছে, তাহলে তোমরা প্রত্যেকেই শুনতে পারলে যে বিক্রম ব্যানার্জি স্যার তিনি কি বললেন ফ্রেশ রিক্রুটমেন্টকে কেন্দ্র করে। তো আমরা এই মুহূর্তে চলে এসেছি এসএসসি 2016 সালের যে এমএ ফাইল করা হয়েছিল তার কিন্তু জাজমেন্ট কপিতে। এই জাজমেন্ট কপিতে মূল যে 4খানা অর্ডার দেওয়া রয়েছে সেটা আমরা অনস্ক্রিনে জেনে নেওয়ার চেষ্টা করব। তোমরা এই মুহূর্তে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, ইন দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সিভিল অ্যাফিলিয়েট জুরিডিকশন মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন নাম্বার 709 of 2024 in civil appeal number 4805 of 2025 West Bengal Board of Secondary Education versus বৈশাখী ভট্টাচার্য আর চ্যাটার্জি অ্যান্ড আদার্স। তো এই যে অর্ডার যেখানে দেওয়া রয়েছে, প্রথমে যে অর্ডারটা একদম ভালো করে তোমরা প্রত্যেকটা ব্যাপারটা ভালো করে শুনবে, দিলে পুরোপুরি ইন ডিটেলসে ক্লিয়ার হয়ে যাবে কারা কারা ফ্রেশ রিক্রুটমেন্টে বসতে পারবে, গ্রুপ সি বা গ্রুপ ডি কেন বাদ গেল বা বাদ গেছে কিনা, এবং কারা কারা স্কুলে আলটিমেটলি যেতে পারবে। তো সব কিছু কিন্তু এই অর্ডারের মধ্যে কিন্তু লেখা রয়েছে। মেন পয়েন্টগুলো আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করছি। প্রথমে যেটা রয়েছে যে উই আর ইনক্লাইন্ড টু অ্যাকসেপ্ট দ্য প্রেয়ার মেড ইন দ্য প্রেজেন্ট অ্যাপ্লিকেশন ইন সো ফার এজ ইট রিলেটস টু অ্যাসিস্ট্যান্ট টিচার্স ফর ক্লাসেস 9-10 অ্যান্ড ক্লাসেস 11-12 নট ফাউন্ড টু বি টেন্টেড সাবজেক্ট টু দ্য ফলোয়িং কন্ডিশনস। তাহলে কী বলছে এখানে, যেটা বলা রয়েছে যে আমরা রাজ্যের তরফ থেকে যে প্রেয়ারটি করা হয়েছিল, বিশেষ করে যারা টেইন্টেড মানে কোনোরকমভাবে অযোগ্য বলে এখনও পর্যন্ত মিলেনি কোনো কিছু প্রমাণ, তো তার ভিত্তিতে আমরা কিছু কিছু অর্ডার দিচ্ছি, কিছু কিছু কন্ডিশন আমরা রাখছি, কিছু কিছু শর্ত রাখছি, বিশেষ করে অ্যাসিস্ট্যান্ট টিচার্স যারা রয়েছেন ক্লাস 9-10 এবং 11-12-এর। তো এখানে একের পর এক যে রিক্রুটমেন্টের কথা বলেছে ইজ অ্যান্ড এভরিথিং তো আমাদেরকে তুলে ধরবো। প্রথম দিয়েছে যে অ্যান অ্যাডভার্টাইজমেন্ট ফর ফ্রেশ রিক্রুটমেন্ট টু দ্য অ্যাফোরসেইড পোস্ট শ্যাল বি পাবলিশড বিফোর 31st May of 2025
তাহলে প্রথম হচ্ছে একটা অ্যাডভার্টাইজমেন্ট, যেটা ফ্রেশ রিক্রুটমেন্টের একটা অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করতে হবে, সেটা হচ্ছে 31শে মের আগে, অন অর বিফোর 31st মে 2025। তারপরে 2 নম্বরটা যেটা দেওয়া রয়েছে তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, যে দ্য এক্সামিনেশন অ্যান্ড দ্য এন্টায়ার রিক্রুটমেন্ট প্রসেস শ্যাল বি কমপ্লিটেড বাই 31st ডিসেম্বর 2025। তাহলে সমগ্র যে প্রসেস, মানে পরীক্ষা নেওয়া থেকে রিক্রুটমেন্ট করা পর্যন্ত সমস্ত প্রসেসটাকেই কিন্তু পুরোপুরিভাবে পর্ষদের দ্বারা কিন্তু কমপ্লিট করাতে হবে 31 ডিসেম্বর 2025, মানে এই বছরের মধ্যে। সেকেন্ড যেটা বলছে, থার্ডটা তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করব। দ্য স্টেট গভর্নমেন্ট, দ্য অ্যাপ্লিকেন্ট, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন and the West Bengal Central School Service Commission shall file their respective affidavits by 31st May 2025। তাহলে কি বলছে, যে স্টেট গভর্নমেন্ট এবং যে অ্যাপ্লিকেন্ট রয়েছে বা অ্যাপ্লিকেন্ট যারা রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে এবং ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে একটা অ্যাফিডেভিটস ফাইল যেটা সাবমিট করতে হবে সুপ্রিম কোর্টের কোর্ট রুম নাম্বার 1-এ 31st মে 2025। বিশেষ করে এই যে প্যানেল যে রিক্রুটমেন্টের পাবলিশের ব্যাপারে যে নোটিশ দেওয়া হয়েছে বা বিজ্ঞপ্তি জারি হয়েছে, তার একটা অ্যাফিডেভিট কিন্তু 31st মের মধ্যে কিন্তু জমা দিতে হবে সুপ্রিম কোর্টের কোর্ট রুম নাম্বার 1-এর যে বেঞ্চ রয়েছে সেই বেঞ্চে। তারপর কি বলছে, যে এনক্লোজিং দেয়ার উইথ আ কপি অফ অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য প্রেস রিক্রুটমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ শিডিউল দেয়ার ফর সো এজ টু এনশিওর completion of the recruitment process by 31st ডিসেম্বর 2025। তো এখানে কি বলা রয়েছে তোমরা অনস্ক্রিনে এই মুহূর্তে যারা রয়েছে দেখতে পাচ্ছ, যে এনক্লোজিং দেয়ার উইথ আ কপি অফ অ্যাডভার্টাইজমেন্ট, মানে তার সঙ্গে যে অ্যাফিডেভিটটা থাকবে তার সঙ্গে দিতে হবে পর্ষদের দ্বারা পাবলিশ করা 31শে মের আগে যে পাবলিশ করে যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশানটাকে পিন আপ করে, সেই অ্যাডভার্টাইজমেন্টকে পিন আপ করে, বিশেষ করে ফ্রেশ রিক্রুটমেন্টের যে অ্যাডভার্টাইজমেন্ট, সেই অ্যাডভার্টাইজমেন্টের যে শিডিউল যেটা থাকবে সেই শিডিউলটাকে পিন আপ করে দিতে হবে, যেটা এনশিওর করতে হবে যে রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করতে হবে 31st ডিসেম্বর 2025-এর মধ্যে। তো সেটা কিন্তু দিতে হবে, যদি না দিই কিন্তু তবে সুপ্রিম কোর্টের যে কোর্টরুম নাম্বার 1-এ যে বিচারপতি দ্বৈতের প্রধান বিচারপতিদের যে বেঞ্চ, সেটা কিন্তু একটা স্ট্রিক্ট একটা পদক্ষেপ নেবেন। এখানে সেটাও বলা রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা অনস্ক্রিনে, যে ইন কেস দ্য অ্যাডভার্টাইজমেন্ট ইজ নট পাবলিশড বাই 31st মে অ্যান্ড দ্য অ্যাফিডেভিটস আর নট ফিল্ড বাই দ্যাট date, appropriate orders will be passed by this court, including imposition of cost and vacating of the present order। তাহলে কি বলছে, ইন কেস যদি এই যে অ্যাডভার্টাইজমেন্টটা কি ইজ নট পাবলিশড, প্রকাশিত না হয় 31st মে 2025 তারিখের আগে, তাহলে যে অ্যাফিডেভিটস বা যে হলফনামাগুলি থাকবে সেই হলফনামাগুলি কোনোরকমভাবে দাখিল করা হবে না এবং আদালত কর্তৃপক্ষের দ্বারা যথাযথ আদেশ জারি করা হবে, বিশেষ করে প্রেজেন্ট অর্ডারের ভিত্তিতে, এবং ইম্পোজিশন অফ কোস্ট অ্যান্ড ভ্যাকেটিং মানে ইম্পোজিশন অফ কোস্ট মানে যে খরচাপাতি রয়েছে এবং খালি যে পদসমূহ রয়েছে সেই পরিপ্রেক্ষিতে কিন্তু একটা আদেশ আবার প্রদান করা হবে। এরপরে লাস্ট যে কনক্লুডিং পার্টে যেটা দেওয়া রয়েছে, যে উই ক্লারিফাই দ্যাট দিস অর্ডার শ্যাল নট বি রিড অ্যাজ কনফারিং অ্যান স্পেশাল রাইট or advantage on the aforesaid teachers in so far as the fresh recruitment process is concerned। তাহলে এখানে বলা রয়েছে যে আমরা স্পষ্ট করে দিচ্ছি, অর্থাৎ কোড এটা স্পষ্ট করে দিচ্ছে যে এই আদেশকে প্রদত্ত আদেশ হিসেবে পড়া হবে এবং বিশেষ করে যে উপরোক্ত যে শিক্ষকদের ওপর কোনো বিশেষ অধিকার বা সুবিধা যতদূর সম্ভব নতুন নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু প্রদান করা হবে না। যা যা সুবিধা ওনারা এতদিন পেয়েছিলেন, তো সেই সব সুবিধা কিন্তু কোনোরকমভাবে প্রদান করা হবে না। নেক্সট যেটা বলছে, we are not inclined to accept the prayer in the present application in so far as non-teaching posts in group C and D are concerned, as the number of appointees especially found to be tainted in the said groups is substantially high, and secondly, what was promoted us to pass this order in respect of assistant teachers not found to be tainted is that students undergoing study presently should not suffer on account of the lack of teachers and the lapses and failures which have resulted in the order passed by this court। তাহলে এখানে যে কথাটা বলা হচ্ছে যে আমরা অর্থাৎ কোর্ট বর্তমান সময়ে প্রার্থনা কবুল করতে আগ্রহী নয়, কিসের ক্ষেত্রে, বিশেষ করে যে গ্রুপ সি আর গ্রুপ ডির ক্ষেত্রে, কারণ বিশেষভাবে যে সব নিযুক্ত হয়েছে বা যেসব অ্যাপয়েন্টগুলো দেওয়া হয়েছে পর্ষদের দ্বারা গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে, সেখানে
বেসিক্যালি ইজ স্পেশালি ফাউন্ড টু বি টেন্টেড, বেসিক্যালি কিন্তু দেখা গেছে পরিষ্কারভাবে অযোগ্য হিসেবে কিন্তু তারা প্রমাণিত বা বেশিরভাগটাই কিন্তু অযোগ্য রয়েছে। এবং দ্বিতীয়ত যেটা রয়েছে যে সহকারী ক্ষেত্রে অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচার্সের ক্ষেত্রে তেমন কিছু কিন্তু অযোগ্য বলে প্রমাণিত হয়নি। কারণ এখানে একটা কারণ দেওয়া রয়েছে, যে কারণ স্টুডেন্টস যারা রয়েছে, যারা আমাদের ছাত্রছাত্রীরা রয়েছে, তো তাদের কথা ভেবে কিন্তু বা বর্তমান যে শিক্ষকের যে অভাব রয়েছে প্রত্যেকটা স্কুলে, যে ল্যাক অফ টিচার্স, তাদের কথা ভেবে কিন্তু সেই যে ল্যাপসেস বা সেই যে ফেলিয়ার্স, ব্যর্থতার কারণে কিন্তু এই আদেশটি কিন্তু পাস করা হচ্ছে। তাহলে তোমাদেরকে বলে দিই, শুধুমাত্র টিচিং স্টাফ অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে যারা যারা রয়েছেন বা যেসব গ্রুপ রয়েছে বা ক্যাটাগরি রয়েছে, বিশেষ করে নবম দশম এবং একাদশ দ্বাদশে যারা যারা নন টেন্টেড টিচার্স রয়েছেন, তারাই শুধুমাত্র কিন্তু স্কুলে যেতে পারবেন এই অর্ডারটি পাওয়ার পর থেকে। আর যাদের এই গ্রুপের মধ্যে আছেন অথচ যাদের কিন্তু পরিষ্কারভাবে বা স্পষ্টতভাবে কোর্টের কাছে সিবিআইদের দ্বারা দেওয়া প্রদান করা সেই তালিকা অযোগ্যদের লিস্ট, যে লিস্ট রয়েছে সেই লিস্টে যাদের নাম রয়েছে, যেসব টেন্টেড ক্যান্ডিডেটদের নাম রয়েছে বা টিচারদের নাম রয়েছে, অযোগ্য শিক্ষক যাদেরকে বলা যেতে পারে, অযোগ্য প্রার্থী যাদেরকে বলা যেতে পারে, তাদের কিন্তু স্কুল যাওয়ার হবে না। তো তোমাদের এক্ষেত্রে অনেক কিছু প্রশ্ন, যে তাদের কি বেতন ফিরিয়ে দিতে হতে পারে? অবশ্যই যারা অযোগ্য প্রমাণিত হয়েছে তাদেরকে অবশ্যই সুদ সমেত 12% ইন্টারেস্ট সমেত কিন্তু তাদেরকে বেতন অবশ্যই ফেরত দিতে হবে। আর গ্রুপ সি গ্রুপ ডি তো একদমই যেতে পারবে না নন টিচিং স্টাফ যারা রয়েছে। এবারে এটাও পাস করলো এই কারণেই সুপ্রিম কোর্ট, কারণটা হচ্ছে বিশেষ করে যে বাচ্চারা পড়ছে, যারা পড়ুয়া রয়েছে, তাদের কথা ভেবে কিন্তু এই ব্যাপারটাকে বা ওই আদেশটাকে তারা কিন্তু পাস আউট করেছে। এরপরে এখানে তোমরা অন স্ক্রিনে দেখতে পাবে যে দ্য মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন স্টেন্স ডিসপোজ অফ ইন দ্য অ্যাফোরসেড টার্মস। তাহলে যে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশান যেগুলো ছিল, যেসব আবেদনপত্রগুলো মিসলেনিয়াস আবেদনপত্র যেগুলো ছিল, সেগুলো কিন্তু নিষ্পত্তি করা হচ্ছে কার বেঞ্চ থেকে, যে ডিসপোজ পুরোপুরি করা হলো সিজি সঞ্জীব খান্না মহাশয় এবং অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জীব কুমারের বেঞ্চ থেকে পুরোপুরিভাবে এই যে অর্ডারটি দেওয়া হলো এবং এই যে মামলাটি পুরোপুরিভাবে ডিসপোজ অফ করা হলো। তাহলে তোমাদের ক্ষেত্রে তোমাদের মধ্যে এখন অনেক কুয়েরিজ রয়েছে এই প্যানেল ব্যাটল মামলাকে কেন্দ্র করে, বিশেষ করে যে তাহলে যারা নন টিচিং স্টাফ ছিল তাদের কী অপরাধ। অলরেডি সেখানে মেনশন করে দেওয়া হয়েছে যে যারা নন টিচিং স্টাফ ছিল এক্ষেত্রে কিন্তু তারা ভুরি মানে সেই যে নন টিচিং স্টাফ অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কিন্তু ভুরি কিন্তু অযোগ্যদের পাওয়া গিয়েছে। অনেক মানে টাকা দিয়ে অনেক ঘুষ ঘাস করে কিন্তু চাকরি চুরি করে কিন্তু ওরা কিন্তু এই গ্রুপ সি বা গ্রুপ ডির প্যানেলের মধ্যে ঢুকেছেন। যদিও হ্যাঁ, তার মধ্যে 1% হলেও কিন্তু খাঁটি আছে, সেটাও ঠিক। তো এরপরে রাজ্য সরকারের পদক্ষেপ কী হতে পারে সেটাও আমরা পরবর্তী ভিডিওতে জানার চেষ্টা করব। কারণ যেহেতু এই প্যানেলের মধ্যে শুধুমাত্র দুটো ক্যাটাগরি অর্থাৎ নবম দশম এবং একাদশ দ্বাদশের যে ক্যাটাগরি দুটো রয়েছে, সেই ক্যাটাগরিকে স্কুলে যাওয়ার জন্য বা তাদের চাকরি বহাল রাখার জন্য বা তাদের যে মাসকুলারে যে পেমেন্ট ডিস্ট্রিবিউশন করার জন্য কিন্তু সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছে। আর বাকিদের কিন্তু পুরোপুরিভাবে তাদের স্কুল যাওয়া বন্ধ, তাদের স্কুলে কর্মরত অবস্থায় তাদের নাম আর রাখা হচ্ছে না, এইটুকু বলে দিলাম। বিশেষ করে গ্রুপ সি এবং গ্রুপ ডি এবং যারা কিন্তু টেন্টেড বলে কিন্তু ঘোষিত হয়েছেন, তাদেরকে আজ থেকে কিন্তু স্কুল যাওয়া বন্ধ। তো যদিও জানি এই অর্ডারটা বেশিরভাগ ক্ষেত্রে কিছুটা হলেও রাজ্যের ক্ষেত্রে স্বস্তি এবং কিছুটা হলেও যে 26,000 প্যানেলের মধ্যে বা 2016 সালের প্যানেলের মধ্যে যে 26,000 শিক্ষক ও শিক্ষক কর্মীদের, তার মধ্যে কিছুটা হলেও কিন্তু প্রত্যেকে শুরু হওয়া পেয়েছে। তো তার মধ্যে অনেকেও আবার সেই একই নাকি কান্না করবে, যারা টেন্টেড হিসেবে ঘোষিত তারা সেমভাবেই সেই একই নাকি কান্না করবে এবং সেই ধর্নায় বসবে। তো যাই হোক, পরবর্তী ভিডিওতে আমরা ডিসকাশন করবো ইন ডিটেলসে পুরোপুরিভাবে। আর তোমাদেরকে একটা কথা বলে দিই, সম্ভবপর আগামীকাল বা আজকেও হতে পারে আমাদের সাথে থাকবেন কলকাতা হাইকোর্টের বরিষ্ঠ অ্যাডভোকেট বিক্রম ব্যানার্জি স্যার। তো সেটাও আমি তোমাদের সামনে লাইভ ব্রডকাস্টিংয়ের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। কিছু প্রশ্ন থাকবে আমাদের তরফ থেকে এবং কিছু প্রশ্ন থাকবে আমাদের যারা যারা মেম্বার্স রয়েছে, যারা যারা অডিয়েন্স রয়েছে, সেই অডিয়েন্সের তরফ থেকে। তো যাই হোক, এটাই ছিল আজকের ভিডিওর পুরোপুরিভাবে জাজমেন্ট যে কপির যে অর্ডারটা কী নির্দেশ দেওয়া হয়েছে, পুরোপুরিভাবে ইন ডিটেলসে বাংলায় নিজের মতন করে ক্লিয়ার কাট কথা বলে কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। যদি তোমাদের প্রত্যেকের ভালো লাগে এই ভিডিওটি, তাহলে অবশ্যই একটু লাইক করো। যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই তোমাদের নিজ নিজ ফ্রেন্ড সার্কেলের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। এবং যদি তোমাদের কোনোরকমভাবে কোনো কিছু মন্তব্য থাকতে পারে এই অর্ডারটাকে কেন্দ্র করে, এই জাজমেন্টকে কেন্দ্র করে, তাহলে অবশ্যই তোমরা আমাদের যে কমেন্ট সেকশন রয়েছে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও। সো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং। হ্যাভ আ নাইস ডে। টাটা, বাই বাই।